আজকের ক্লাসে আমরা এমন একটা বিষয় বা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব ইংলিশ গ্রামারে, যেটা শুধুমাত্র কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক এক্সামই না, ক্লাস 6, 7, 8, 9 বা স্কুল লেভেলে এই টপিকটা কিন্তু তোমাদের আছে। যারা স্কুল লেভেলে পড়াশোনা করো তাদের ক্ষেত্রেও আজকের এই ক্লাসটা কিন্তু খুব হেল্পফুল হবে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, টপিকটা খুব একটা ছোট টপিক নয়, এবং টপিকটাকে যদি আমরা ভালোভাবে ক্লিয়ার করতে যাই আমরা কিন্তু তিনটে ক্লাসে ভাগ করে ক্লাসটাকে করতে হবে। একটা ক্লাসে যদি আমি সমস্ত টপিকটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে, কেন কি পয়েন্টগুলি ভালো করে বুঝতে পারবে না। এবং আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা থেকে কোশ্চেন্স থাকে। এবং আমি এক্ষেত্রে বলতে চাইবো তোমাদেরকে যে তোমরা যতভাবেই গ্রামার বুকস ফলো করো, মুখস্থ করার চেষ্টা করো, এই টপিকটা কিন্তু মুখস্থ করে পারবে না। এই টপিকটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তারপরে তুমি মুখস্থ করতে হবে। শুধুমাত্র রুলস মুখস্থ করলেই যে তুমি এই টপিকটা ক্লিয়ার করতে পারবে সেটা কিন্তু নয়, সেই জন্য তোমাকে কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করতে হবে। সো কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব আমার। তোমরা শুধুমাত্র ক্লাসটাকে ভালো করে ফলো করো, পয়েন্ট ওয়াইজ আমরা একের পর এক ইজিলি খুব সহজভাবে তোমাদের মতো করে ক্লাসটা চলবে। প্রত্যেকেই কনকর্ড, আজকের যে টপিক কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটা কিন্তু আমরা অবশ্যই ক্লিয়ার করতে পারবো। তো চলো, যারাই নতুন আছো আমি তোমাদের উদ্দেশ্যে বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। একটা ফ্যামিলির মতো আমরা কাজ করতে চাইছি। তো কনকর্ডের এই সিরিজটা কিন্তু 2-3টা পার্টে ভাগ করা থাকবে। তোমরা অবশ্যই আজকে যারা ক্লাসটা দেখছো সম্পূর্ণ ক্লাসটাকে কভার করার জন্য কিন্তু পরবর্তী দুটো ক্লাস অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুব সহজভাবে বুঝো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি। এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি কি? সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট, ঠিক আছে? দ্য এগ্রিমেন্ট অফ সাবজেক্ট উইথ দ্য ভার্ব। সাবজেক্টের সঙ্গে ভার্বের বা ভার্বের সঙ্গে সাবজেক্টের যে এগ্রিমেন্ট, যে চুক্তি, সেটাই হচ্ছে কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা যারাই ইংলিশ ইউজ করি বা ইংলিশ পড়াশোনা করি, আমরা অনেকেই ভাবি যে কনকর্ড মনে হচ্ছে নতুন একটা টপিক। আসলে কনকর্ড নতুন কিছু বিষয় নয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নতুন কিছু বিষয় নয়। সেটা কিন্তু আমাদের দৈনন্দিন ইউজেসের একটা বিষয়, যেটা আমরা যেদিন থেকে ইংলিশ লেখা পড়া শুরু করেছি সেদিন থেকে কিন্তু আমরা এটা ইউজ করছি। আমরা যারাই ইংলিশ ছোটবেলা থেকে পড়াশোনা করছি আমাদের কিন্তু প্রত্যেকেরই এই পার্টটার সঙ্গে পরিচিতি আছে। কেন কি আমরা সাবজেক্ট ভার্ব যখন আমরা ইংলিশ জানছি শিখছি তখন থেকে কিন্তু সাবজেক্টের ভার্বের সঙ্গে আমাদের সামান্য হলেও পরিচিতি আছে। তো সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি কি? তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে, তুমি সহজভাবে যদি বুঝো, সাবজেক্ট বলতে চাইছে আমি যখন কোনো সেন্টেন্সে থাকবো, আমি যখন কোনো সেন্টেন্সে থাকবো নিশ্চয়ই আমার সঙ্গে একটা ভার্ব ইউজ করতে হবে, ভার্ব ইউজ করতে হবে। সাবজেক্টের কথা হচ্ছে, সাবজেক্ট বলছে আমি যে ভাবে থাকবো, আমি যে রূপে থাকবো তুমি সেই রূপেই থাকতে হবে। দ্যাট মিন্স সাবজেক্ট যদি আমার সেন্টেন্সের মধ্যে সিঙ্গুলার থাকে, ভার্বও কি বসতে হবে? সিঙ্গুলার বসতে হবে। আবার সাবজেক্ট বলছে আমি যদি প্লুরাল থাকি তাহলে তোমাকেও প্লুরাল বসতে হবে। এটাই হচ্ছে কিন্তু এগ্রিমেন্ট। অর্থাৎ কোন সেন্টেন্সে সাবজেক্ট কি, সাবজেক্টে কি সিঙ্গুলার না প্লুরাল, সেটার সঙ্গে ভার্ব সিঙ্গুলার বসবে না প্লুরাল বসবে, সেটা যদি আমরা করতে পারি সেটাই কিন্তু কনকর্ড বা সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট। এখন আমরা সাবজেক্টের সঙ্গে ভার্ব অনেকেই কনফিউজ হয়ে যায়। ধরো সাবজেক্ট, ধরো বয় আছে, বয়, বয় একটা নাউন এবং এটা হচ্ছে ধরো কোনো সেন্টেন্সের সাবজেক্ট। এখন ভার্ব একটা কাজ, ধরো ছেলে একটা কাজ করছে, কি করছে? ধরো হাঁটছে, ওয়াক। এখন ছেলে হাঁটছে, তো বয় আছে, বয়টাকে যদি আমি প্লুরাল করতে যাই করব বয়েস, ঠিক আছে? আর ওয়াক চেঞ্জ করে কি করতে পারি? ওয়াক্স। এই ক্ষেত্রে একটা ডিফারেন্স বুঝো এই দুটার মধ্যে, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যখন নাউন বা সাবজেক্ট এরকম থাকবে, অর্থাৎ এস থাকবে না বা ইএস থাকবে না বা সিঙ্গুলার ফর্ম দেখেই বুঝতে পারছো বয় একটা ছেলে, এটাকে যদি আমরা প্লুরাল করি তাহলে কিন্তু নাউন বা সাবজেক্টের সঙ্গে, অর্থাৎ নাউনের সঙ্গে কিন্তু আমরা এস লাগিয়ে দিলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে, বয় হয়ে গেছে বয়েজ, ছেলে, ছেলেগুলি। ওয়াক এটা কিন্তু সিঙ্গুলার না, এটাতে এস দেখো, এটা সিঙ্গুলার,
এস দিয়েছি প্লুরাল হয়েছে, বাট ভার্বের ক্ষেত্রে কি হবে, যেটাতে এস থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার, যেটাতে এস থাকবে না বা ইএস থাকবে না সেটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, অর্থাৎ এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি দেখো, এইরকম সাবজেক্টে যেখানে এস বা ইএস থাকবে সেটা হচ্ছে প্লুরাল, যেটাতে এস বা ইএস থাকবে না সেটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক এটা উল্টা, ভার্বের সঙ্গে যখন এস থাকবে না সেটা হবে প্লুরাল, আর ভার্বের সঙ্গে যখন এস থাকবে বা ইএস থাকবে তখন হচ্ছে এটা সিঙ্গুলার। ঠিক আছে, বেসিক একটা তোমরা কনসেপ্ট ক্লিয়ার করলে। এবার আমরা সরাসরি চলে যাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। আমরা কতগুলি রুলস 1 2 3 করে আমরা করতে থাকবো। আজকের ক্লাসে হয়তো সবটা কভার করা সম্ভব হবে না, তো আমরা স্টেপ বাই স্টেপ কভার করব। এক নম্বরে, একটা সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টের যে মূল কথা হচ্ছে, আমার যদি সেন্টেন্সের সাবজেক্ট একজন বা দুইজন থাকে, যদি একজন থাকে তাহলে তো সিঙ্গুলার, অর্থাৎ ভার্ব হবে সিঙ্গুলার, যদি দুইজন হয় দুইয়ের বেশি তবে হবে প্লুরাল। এখন আমরা এক নম্বর পয়েন্টে করছি, যখন দুটি সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হয়, যখন দুটি সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হয় এবং দুটি সাবজেক্ট দুটি আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, দুটি সাবজেক্ট আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেরকম ধরো অমল এন্ড বিমল, অমল এন্ড বিমল ড্যাশ ফ্রেন্ডস। এখন এখানে ইজ ইউজ করব না আর ইউজ করব? আমরা কি বলেছি, রুল নাম্বার 1 তোমরা লিখে নিতে পারো আমার সঙ্গে সঙ্গে, কথার সঙ্গে সঙ্গে তোমরা এটাকে নোট ডাউন করে নিতে পারো। যখন দুটি সাবজেক্ট বা দুটি নাউন কি দিয়ে যুক্ত হবে, এন্ড দিয়ে, অর্থাৎ ফরমেশনটা এরকম, নাউন প্লাস এন্ড প্লাস নাউন। যখন কোনো সেন্টেন্সের এরকম ঘটন হবে এবং দুটি নাউন বা দুটি সাবজেক্ট দুটি আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। দেখো এদিকে অমল আর বিমল দুটি আলাদা ব্যক্তি, অমল বিমল হবে না, বিমল অমল হবে না, দুটি আলাদা ব্যক্তি। সেই কারণে আমাদের অবশ্যই কি হবে, নাউন প্লাস এন্ড প্লাস নাউন যখন হবে এবং যখন দুটি আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন কিন্তু ভার্ব অবশ্যই প্লুরাল বসাতে হবে, তখন ভার্ব বসাতে হবে প্লুরাল। তাহলে আমরা এখানে ভার্ব কি বসাবো, প্লুরাল বসাবো। তাহলে ইজ বসাবো না আর বসাবো, অবশ্যই আমরা এখানে আর বসাবো। আরেকটা एग्जांपल দিই, বিকাশ and টুটন, বিকাশ and টুটন ড্যাশ প্লেইং। বিকাশ এবং টুটন খেলছে, টুটন, ঠিক আছে। এখন বিকাশ একটা নাউন, টুটন একটা নাউন, এন্ড দিয়ে যুক্ত হচ্ছে এবং দুইটা ব্যক্তি কিন্তু আলাদা আলাদা, তখন আমরা কি ইউজ করব, স্বাভাবিকভাবেই প্লুরাল ভার্ব আমরা আর ইউজ করব। এবার এই রুলটার মধ্যে তোমাদেরকে কনফিউজ করার মতো কিন্তু ব্যবস্থা এই রুলের মধ্যে আছে, পরীক্ষাতে আসে, তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাও। যেরকমটা একটা এক্সেপশন আছে, ধরো ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে ব্রেড একটা নাউন, বাটার একটা নাউন, ঠিক আছে। তাহলে ব্রেড এবং বাটার কি দিয়ে যুক্ত হচ্ছে, এন্ড দিয়ে যুক্ত হচ্ছে, দুইটা তো আলাদা আলাদা, অমল আর বিমলের মতোই, ব্রেড একটা বাটার একটা। আমরা কি এই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করব নাকি প্লুরালি ইউজ করব? আমরা উপরে যা করেছি সেটার অ্যাকর্ডিং কিন্তু দুইটা নাউনকে যেহেতু এন্ড যুক্ত করেছে এবং দুইটা আলাদা, ব্রেড একটা বাটার একটা, নিশ্চয়ই আমরা আর ইউজ করতাম, কিন্তু আমরা আর ইউজ করব না। এগুলি এক্সেপশন। যেমন ব্রেড এন্ড বাটার কেন এক্সেপশন, ব্রেড এন্ড বাটার একটা একটা বিষয়কে বোঝানো হচ্ছে, অর্থাৎ ব্রেডের সঙ্গে বাটার লাগিয়ে বা ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে কিন্তু খাওয়া হয়, অর্থাৎ একসাথে খাওয়া হয়। বা ব্রেড এন্ড বাটার আমার যে ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেকফাস্টটা কি কম্বাইন করে, দুইটাকে কম্বাইন করে আমার প্রিয় প্রাতরাশ হয়েছে, প্রিয় ব্রেকফাস্ট হয়েছে। তাহলে ব্রেড এন্ড বাটার কিন্তু এখানে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করেছে, এই কারণে এটাকে আমরা ইজ ইউজ করব, সিঙ্গুলার ভার্ব। এরকম ভাবে স্লো এন্ড স্টেডি, স্লো এন্ড স্টেডি এগুলো নোট ডাউন করে রাখো। স্লো এন্ড স্টেডি ড্যাশ দা রেস, কি হবে অপশন, উইনস। প্রথমত বুঝতে হবে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। স্লো এন্ড স্টেডি সেম ভাবে ধীর এবং স্থির, ঠিক আছে। স্লো হচ্ছে ধীর, স্টেডি স্থির, ধীর এবং স্থির
রেস জিতে। তাহলে স্লো এন্ড স্টেডি এন্ড দিয়ে যুক্ত হচ্ছে দুটো নাউন, কিন্তু আমরা এটা একটা ইউনিট, ধীর এবং স্থির লোক একটা বিষয়কে বোঝানো হচ্ছে, সেই কারণে এটাও সিঙ্গুলার হবে, ইজ হবে। এরকম ভাবে রাইস এন্ড কারি আছে, রাইস এন্ড কারি, রাইস এন্ড ডাল, রাইস এন্ড ডাল। এরকম কতগুলি সমস্যা পাবে তোমরা, যেমন ব্রেড এন্ড বাটার, স্লো এন্ড স্টেডি, রাইস এন্ড কারি, রাইস এন্ড ডাল। এগুলি কিন্তু অবশ্যই একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করবে এবং ভার্ব কিন্তু তোমাকে ইজ বসাতে হবে, ঠিক আছে? এগুলি এক্সেপশনস, এগুলি এক্সেপশনস। অর্থাৎ এই রুলটার এক্সেপশনস কখন? যখন দুটো নাউনকে এন্ড যুক্ত করে দুটো আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। কিন্তু এক্সেপশন কোনগুলি? ব্রেড এন্ড বাটার, স্লো এন্ড স্টেডি, রাইস এন্ড কারি, রাইস এন্ড ডাল। ওকে, আমরা চলে যাই পরের রুল নাম্বার 2। খুব সহজভাবে বোঝার চেষ্টা করবো, অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, রুলস গুলি সঙ্গে সঙ্গে লেখার চেষ্টা করবে, উদাহরণগুলি যা দেওয়া হচ্ছে সবগুলি লেখার চেষ্টা করবে। নাম্বার 2, যখন কোনো সেন্টেন্সের গঠন, তোমরা লিখে নাও, যখন কোনো সেন্টেন্সের গঠন আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন প্লাস আর্টিকেল, সরি প্লাস এন্ড প্লাস আর্টিকেল প্লাস নাউন হবে। আমরা রুলটা লেখো, যখন কোনো সেন্টেন্সের গঠন আর্টিকেল প্লাস নাউন প্লাস এন্ড প্লাস আর্টিকেল প্লাস নাউন হবে। ভিডিওটা একটু পজ করে নিয়ে লিখে নিতে পারো। আর্টিকেল প্লাস নাউন প্লাস এন্ড প্লাস আর্টিকেল প্লাস নাউন হবে, তখন তখন সেন্টেন্সের ভার্ব প্লুরাল বসবে, প্লুরাল বসবে, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দিই কি রকম ভাবে। এটা তো কিন্তু এক্সেপশন না, এই রুলটার আবার অন্যরকম মিনিং আছে। ধরো আর্টিকেল প্লাস নাউন প্লাস এন্ড প্লাস আর্টিকেল প্লাস নাউন, সেন্টেন্সের গঠন যদি এরকম হয় তাহলে প্লুরাল বসবে। প্রশ্ন হচ্ছে, তুমি যখন সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট করছো, তুমি কি রুলস মুখস্থ করবে? মোটো মুখস্থ করার প্রয়োজন নেই, আমি জাস্ট এটা লিখে দিলাম তোমার বোঝার জন্য, আমরা বুঝবো অন্যভাবে এক্সাম্পলের সাহায্যে। উদাহরণ হচ্ছে, আর্টিকেল আছে, ধরো আর্টিকেল কি? দা, একটা আর্টিকেল। নাউন ধরো কোচ, দ্য কোচ। এন্ড আছে, তাহলে এন্ড। দেখো আর্টিকেলের জন্য দা, নাউনের জন্য কোচ, এন্ডের জন্য এন্ড। আবার আর্টিকেলের জন্য দা বসেছে, নাউনের জন্য প্লেয়ার্স বসেছে, প্লেয়ার্স। ড্যাশ প্লেইং, সেন্টেন্সটা কমপ্লিট। তোমাকে বলা হয়েছে এখানে ইজ হবে নাকি আর হবে, তুমি কি বসাবে? দেখো দ্য কোচ এন্ড দ্য প্লেয়ার, আমরা রুল, এটা রুল হচ্ছে এটা আর্টিকেল প্লাস নাউন, এই রুলের অ্যাকর্ডিং কিন্তু এটা একদম ফিক্স। আর্টিকেল আছে, নাউন আছে, এন্ড আছে, আবার আর্টিকেল আছে, আবার নাউন আছে। এবং রুল বলছে যখন কোনো সেন্টেন্সের ঘটনা এরকম হবে তখন কিন্তু ভার্ব কি বসবে? প্লুরাল বসবে। অর্থাৎ আমাকে কি বসাতে হবে? আর বসাতে হবে, এক্স্যাক্টলি আরই বসবে। বাট আমি কিন্তু রুলে যাব না, আমি কি করবো দেখো সহজে বোঝার জন্য, যখন দুটি নাউন কি দিয়ে যুক্ত হচ্ছে? এন্ড দিয়ে যুক্ত হচ্ছে। একটা প্রথমটা যে কোনো একটার আগে যদি আর্টিকেল থাকে আর একটার আগে যদি আর্টিকেল না থাকে, একটার আগে আর্টিকেল আছে আরেকটার আগে নেই, তখন কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। যখন দুটোর আগেই আর্টিকেল থাকবে, আর্টিকেল কি হতে পারে? দায়ের সঙ্গে এও হতে পারে, এনও হতে পারে, সেম এখানে এও হতে পারে, এনও হতে পারে। অর্থাৎ এই তিনটা আর্টিকেলের মধ্যে যে কোনো একটা যদি এই নাউনের সামনে থাকে বা এই নাউনের সামনে থাকে, অর্থাৎ দুটো ক্ষেত্রে এই যে দুটি নাউন আছে, দুটি নাউনের আগেই যদি কোনো না কোনো আর্টিকেলের মধ্যে একটা থাকে, এটার আগেও আছে এটার আগেও আছে, সেই ক্ষেত্রে ভার্ব কিন্তু প্লুরাল বসবে। ক্লিয়ার? এবং যখন যখন এন্ড থাকবে, সামনে একটা নাউন পেছনে একটা নাউন, যে কোনো একটার আগে আর্টিকেল থাকবে, যে কোনো একটার আগে, হয়তো প্রথমটার আগে আছে দ্বিতীয়টার আগে নেই, দ্বিতীয়টাতে আছে প্রথমটার আগে নেই, যখন একটার নাউনের আগে আর্টিকেল থাকবে তখন কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার? যখন দুটি নাউনের আগে আর্টিকেল থাকবে তখন হবে ভার্ব প্লুরাল, যখন যে কোনো একটার আগে আর্টিকেল থাকবে তখন হবে ভার্ব সিঙ্গুলার। কেন আমি তোমাকে এবার এক্সাম্পলের সাথে বোঝাচ্ছি। এখানে দেখো দ্য কোচ এন্ড দ্য প্লেয়ার, কোচ একজন, প্লেয়ার্স আরো কতগুলি প্লেয়ার্স। স্পেসিফিক, কোচ একজন, দা প্লেয়ার্স মানে প্লেয়ার্স গুলি আরো স্পেসিফিক কতজন, সবাই কিন্তু খেলছে। তাহলে আমার সাবজেক্টের মিনিং কি হলো? প্লুরাল। তাহলে আমি কিন্তু প্লুরাল ভার্ব ইউজ করব। এই সেন্টেন্সটাকে যদি আমি বলি দ্য poet
dramatist. The poet and dramatist dash in the room. দেখো পোয়েটের আগে কি আছে, আর্টিকেল আছে, ড্রামাটিস্টের আগে আর্টিকেল নেই, এন্ড আছে মাঝখানে, অর্থাৎ তখন সেন্টেন্সের গঠন কি রকম হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আর্টিকেল থাকছে না, যে কোনো একটা ক্ষেত্রে থাকবে, হয়তো এটার ক্ষেত্রে থাকবে না, তো এটার ক্ষেত্রে থাকবে। তখন যখন যে কোনো একটার আগে আর্টিকেল থাকবে তখন আমাদের ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার কেন হবে সিঙ্গুলার? কারণ এই সেন্টেন্স গুলাতে যেহেতু স্পেসিফিক ড্রামাটিস্টের আগে কোনো আর্টিকেল নেই, দ্যাট মিন্স এই পোয়েটই হচ্ছে ড্রামাটিস্ট। ক্লিয়ার? অর্থাৎ দ্য পোয়েট এন্ড ড্রামাটিস্ট মানে কি, এই কবি হচ্ছে নাট্যকার, দ্য পোয়েট এন্ড ড্রামাটিস্ট একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আর উপরে কোচ একজন, প্লেয়ার আর অন্যজন। অর্থাৎ যখন দুটোর আগে আর্টিকেল থাকবে তখন কিন্তু আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে, আর যখন একটার আগে আর্টিকেল থাকবে অন্যটার আগে থাকবে না, তখন বুঝে নেবে যে দুটো নাউন ওই একজনকে বোঝাচ্ছে, তখন আবার ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ তখন হবে ইজ। ঠিক আছে, এই হচ্ছে নাম্বার 2 রুলস। চলে যাব নাম্বার 3। যখন কোন সেন্টেন্সের গঠন এরকম থাকবে, কিরকম দেখো, ইচ বা এভরি, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, প্লাস নাউন থাকবে, এন্ড প্লাস আবার ইচ নয়তো এভরি থাকবে, ইচ নয়তো এভরি থাকবে, প্লাস আবার নাউন থাকবে। সেন্টেন্সের গঠনটা বুঝে নাও, ইচ নয়তো এভরির মধ্যে একটা বসবে, তারপরে নাউন থাকবে, তারপর এন্ড থাকবে, তারপর আবার ইচ বা এভরির মধ্যে একটা থাকবে, আবার নাউন থাকবে। সেন্টেন্সের গঠন যখন এইরকম হবে, সেন্টেন্সের গঠনটা যখন এরকম হবে, তখন কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ভিডিওটা পজ করে তোমরা এটা লিখে নাও, ইচ বা এভরির মধ্যে যে কোনো একটা থাকবে, ইচও থাকতে পারে, এভরিও থাকতে পারে, প্লাস নাউন একটা থাকবে, প্লাস আবার সঙ্গে এন্ড থাকবে, প্লাস ইচ বা এভরির মধ্যে যে কোনো একটা নাউন, তারপর একটা নাউন থাকবে, তখন কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। আমি একটা एग्जांपल দিই, ইচ আমি ইচ আর এভরির মধ্যে ইচ নিলাম, ইচ নাউন হচ্ছে ধরো বয়, ইচ বয়, আবার হচ্ছে এন্ড, আবার ইচ আর এভরির মধ্যে ধরো ইচ আমি নিলাম, ইচ বয় এন্ড ইচ নাউন নিলাম আর একটা গার্ল। দেখো প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে, আমাদের কাছে কিন্তু ইন জেনারেল মিনিং কি হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে, প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে, আমাদের কাছে মনে হতেই পারে যে সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল, কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল নয়। আমরা রুলে বলেছি যদি সেন্টেন্সের গঠন এরকম থাকে, দুটি নাউনের আগে ইজ থাকে, ইজ বা দুটি নাউন যুক্ত আছে, সামনে ইচ আছে বা এভরি আছে, তখন কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার, অর্থাৎ ইজ হবে বা হ্যাজ হবে, সিঙ্গুলার ভাবে ইউজ করা হবে। ঠিক আছে, ইজ বা হ্যাজ অ্যাকর্ডিং টু সেন্টেন্স তোমাকে ইউজ করতে হবে। তো ইচ বয় এন্ড ইচ গার্ল ইজ হ্যাপি, তাহলে ইজ হবে। আবার যদি ইচ বয় এন্ড গার্ল এরকম থাকে, ইচ বয় এন্ড গার্ল এ কার, তখন হবে হ্যাজ এ কার। ঠিক আছে, ইচ বয় এন্ড গার্ল ভার্ব ইউজ করব সিঙ্গুলার, হ্যাজ এ কার। অর্থাৎ সেন্টেন্সের গঠন যখন এরকম হবে তখন কিন্তু ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, কিন্তু এই ক্ষেত্রে একটা এক্সেপশনস আছে, এক্সেপশন, এটার সঙ্গে ওটাকে মিলালে চলবে না। এক্সেপশন কি রকম, যদি সেন্টেন্সের গঠন এরকম থাকে যে দ্য বয় এন্ড গার্ল ইচ, দেখো এই সেন্টেন্সের মধ্যে কিন্তু ইচ আছে, কিন্তু ইচ কোথায় আছে, সামনে নেই, ইচ আছে নাউনের পরে, অর্থাৎ দ্য বয় এন্ড গার্ল ইচ, সেই ক্ষেত্রে কিন্তু ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, অর্থাৎ দ্য বয় এন্ড দ্য গার্ল ইচ, আমরা যখন দুটি নাউন বা একটা নাউন ইউজ করে ইচ লাগাবো, দ্য বয় এন্ড গার্ল দুজন, ইচ মানে প্রত্যেকে, তাহলে দুইজনকে বোঝানো হচ্ছে, তখন কিন্তু ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার? তাহলে এই তিনটা রুল আজকে শেষ করলাম, ভিডিও লম্বা হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে কনকর্ডের বা সাবজেক্ট বা এগ্রিমেন্টের কিন্তু 3টি ক্লাস লাগবে, তো আজকের ক্লাসে এই 3টিই থাকলো। নেক্সট ক্লাসে অবশ্যই বাকি আরো 3-4টে রুল আমরা কমপ্লিট করব খুব সহজভাবে। সাবজেক্ট বা এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি কি, আমরা সেন্টেন্সের মিনিং দিয়ে ভার্ব ইনপুট করলে হবে না, সেন্টেন্সের মিনিং দিয়ে ইনপুট করলে হবে না, আমাদেরকে স্ট্রাকচার এবং রুলস ফলো করতেই হবে, কনসেপ্ট বুঝতে হবে। তো কনসেপ্ট খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো যারাই এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই বাকি দুটো ভিডিও কমপ্লিট করবে, তবেই সাবজেক্ট আর এগ্রিমেন্ট ভালোভাবে বুঝতে পারবে। আজকের জন্য এতটুকু থাকলো।